আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছি। শুভ সন্ধ্যা জানাচ্ছি আমি ফাতিন ইশরাক মিম আমাদের লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমাদের আজকের বাংলা লাইভ সলভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিন ইশরাক মিম। দেখা যাক আমাদের ক্লাসে ইতোমধ্যে কারা কারা যুক্ত হয়ে গেছে। আমি জানি যে আপনারা সবাই এখন অনেক চিন্তিত, সামনে বিউপি ভর্তি পরীক্ষা আগামী 13 এবং 14 ডিসেম্বর ইনশাল্লাহ। সুতরাং বিউপি নিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি আমাদের লিজেন কেয়ার অ্যাডমিশন কোচিং থেকে। সুতরাং আজকে আমরা এই বিউপির প্রস্তুতিটা ঠিক এক মাসের মধ্যে এই বিউপির প্রস্তুতিটা কিভাবে নিব এবং বিউপিতে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমরা জাস্ট এগুলো অ্যানালাইসিস করব এবং সেই সাথে বিউপির প্রশ্ন সমাধান তো বরাবরের মতোই থাকছে। সুতরাং আজকে আমরা শিখব এক মাসে কিভাবে বিউপির ভর্তি প্রস্তুতি নেওয়া যায় সেই নিনজা টেকনিক। সুতরাং নিনজা টেকনিক শেখার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, কারণ এই ভর্তি পরীক্ষার আগের টাইমটাতে আমাদেরকে অনেক অনেক বেশি ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়, নইলে তো পড়াশোনা করা যাবে না, রাইট? সুতরাং সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান আমাদের ক্লাসে। যারা যারা যুক্ত হচ্ছেন, আপুকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানান, এবং লাইট ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাই দেন। কমেন্ট করে একটু জানিয়ে দেন যে আপুকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, বোর্ড ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমাদের আজকে বিউপির ভর্তি পরীক্ষার ঠিক এক মাস বাকি আছে। সুতরাং আমরা এক মাসে বিউপিতে বাংলা প্রস্তুতি নেওয়ার নিনজা টেকনিকের আজকে ক্লাস করতে চলেছি ইনশাআল্লাহ। সুতরাং ক্লাসটি দ্রুত দ্রুত শেয়ার করে দিতে হবে নিজ নিজ টাইমলাইনে, এবং বেশি বেশি শেয়ার করে দিতে হবে। শেয়ার করে শেয়ার ডান লিখে জানিয়ে দিতে হবে। এবং আপনার যে পাপি বন্ধুরা এখনো ক্লাসে যুক্ত হয়নি সেই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দিতে হবে যে মিমাপুর ক্লাস এখনই শুরু হয়েছে, এবং আজকে যেহেতু আমরা নিনজা টেকনিকের ক্লাস করতে চলছি সুতরাং আমাদের আজকের ক্লাসটা কিন্তু কেউ মিস দেওয়া চলবে না। সুতরাং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দেন যে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, শিহরিত মেরিটাইমের সার্কুলার দেখে। আচ্ছা, অনেক অনেক ভর্তি পরীক্ষার সার্কুলার ইতোমধ্যে প্রকাশিত হয়ে যাচ্ছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সুতরাং সবগুলো সার্কুলার একটু ভালোভাবে পড়তে হবে। আমরা ভর্তি সার্কুলার দিলে আমরা ইনশাল্লাহ পেজ থেকে লাইভ আপনাদেরকে সার্কুলারগুলো ব্রিফ করে দিব, যেন আপনারা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারেন যে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তিটাতে আপনাদের কাছে কি কি চেয়েছে। অনেকেই কনফিউজ থাকে যে আপু আমার বাংলায় A+ নাই, এ নাই, A- আছে, আমি কি এই সাবজেক্ট পাবো নাকি? আমার ইংলিশে A- আছে, আমি কি এই সাবজেক্ট পাবো নাকি? এগুলো কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতেই দেওয়া থাকে, এবং ভর্তি পরীক্ষায় কত নাম্বারের প্রশ্ন আসবে, কতটুকু সময় থাকবে, সেজন্য এই সব কিছু ইম্পর্টেন্ট আমাদের ভর্তি সার্কুলারে দেয়া থাকে। সুতরাং আমাদের সার্কুলারটা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা সার্কুলার দেয়া হবে, এবং সেটাই কিন্তু মনোযোগ দিয়ে আগে পড়ে নিতে হবে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না, এবং কি কি যোগ্যতা থাকা লাগবে আপনার এই সাবজেক্টগুলো পেতে, এবং কি কি যোগ্যতা থাকতে হবে আপনার শুধুমাত্র ফর্ম তুলতে, অ্যাপ্লাই করতে। সো এইগুলো আমরা অনেকেই জানি না বা অনেক মিসকনসেপশন থাকে। সুতরাং এইগুলো আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। কারা কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু দ্রুত কমেন্ট করে আপুকে জানিয়ে দেন যে আপনারা দেশের কোন প্রান্ত থেকে আমাদের লিজেন কেয়ার অ্যাডমিশন কোচিং এর সাথে আছেন, তারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আচ্ছা, এক্সাম কি ঢাকা গিয়ে দিতে হয়? জি, এক্সাম ঢাকা গিয়েই দিতে হয়। আচ্ছা, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। মেরিটাইম ইউনিভার্সিটি কোনটা? মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে আপনাদের ঢাকায় অবস্থিত। মেরিটাইম ইউনিভার্সিটি কোনটা? আচ্ছা, আসলে আপু চিনাই দিবে আপনাকে গিয়ে। আচ্ছা, গেরুয়া সাভার থেকে। আচ্ছা, ওকে, ঢাকা। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেন। ফেনী থেকে, কুমিল্লা থেকে, আচ্ছা, সিইউ ক্যাম্পাস থেকে, ও মাই গড, আচ্ছা, ফেনী থেকে, সাভার থেকে, বান্দরবান থেকে, আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ঘুরতে দাওয়াত দিয়ে দেন, আমরাও ঘুরতে যেতে চাই। আচ্ছা, ঢাকা থেকে আছে। আচ্ছা,
ট্রেন থেকে, আচ্ছা ট্রেন থেকে আছে আমাদের সাথে। ওকে, রংপুর থেকে আছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, সাভার থেকে আছেন। আমরা অনেকগুলো সাভারবাসী পেয়েছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বিউপি প্রশ্ন কোন টপিক থেকে আসে, বাংলা বিউপির প্রশ্নগুলো কোন টপিক থেকে আসে এবং প্রিভিয়াস ইয়ারে কোন টপিক থেকে ঠিক কতগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমরা আগে অ্যানালাইসিস করব, এরপরে আমরা ঢুকে যাব বিগত সালের প্রশ্ন সমাধানে। সুতরাং আমরা আজকে একটু নোট করব যে কোন টপিকগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেকেই সমাস, সন্ধি, কারক পড়ে রাতের ঘুম হারাম করে ফেলছি, কিন্তু আপনি এই স্লাইডেই দেখতে পারবেন যে সমাস থেকে, সন্ধি থেকে, কারক ও বিভক্তি থেকে কতগুলো প্রশ্ন বিউপিতে আসছে। আদৌ কি সেটা ইম্পর্টেন্ট বিউপির জন্য, নাকি আপনার অল্প পড়লেই হবে, সেগুলোই আমরা ফার্স্টে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, মিরপুর, আচ্ছা আপু আপনি আগে শিখতে ছিলেন না? না, শিখতে ছিলাম না। আচ্ছা, নরসিংদী, ঝিনাইদহ, বান্দরবন, আচ্ছা চাঁদপুর। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট অনেকেই যুক্ত হয়ে গেছেন। তাহলে আমরা চলেন আজকের ক্লাসটা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। চলে আসতেছে আমাদের সাথে ফার্স্ট স্লাইড, আমাদের আজকের ক্লাসের ফার্স্ট স্লাইড চলে আসছে আমাদের সামনে। আমরা কিছু অ্যানালাইসিস করব এখান থেকে, আমাদের স্লাইড থেকে। একটু খেয়াল করেন আমাদের বিউপির প্রশ্ন কোথা থেকে আসে, আমরা টপিক ধরে ধরে দেখব। ফার্স্টে টপিক ধরে ধরে আমরা দেখব যে কোন টপিক থেকে বিউপিতে কি পরিমাণ প্রশ্ন আসে। ওকে, সো অলরেডি 200 ক্রস করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি এখন 200 স্টুডেন্ট ক্রস করে ফেলেছি ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভর্তি পরীক্ষার এই বিউপির ক্লাসটা অ্যাটলিস্ট আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপুকে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা ফার্স্টে যে স্লাইডে যে টপিকটা এসেছে সেটা হচ্ছে গদ্য। সো আপনারা জানেন যে বিউপিতে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে। কোথা থেকে প্রশ্ন আসে? ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে। সো ফুল সিলেবাসের প্রত্যেকটা গদ্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা গদ্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন 2023-24 সালে গদ্য থেকে মোট 13টা প্রশ্ন এসেছে। গদ্য থেকে, শুধুমাত্র গদ্য অর্থাৎ গল্প, যেগুলো গল্প আছে আমাদের সিলেবাসে, সেই গল্প থেকে 13টা প্রশ্ন এসেছে আমাদের রিসেন্ট প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে কেউ মেনশন দেয় নাই? আচ্ছা, আপনি যুক্ত হয়ে গেছেন, আপনাকে কেউ মেনশন দেয় নাই। যারা মেনশন দেয় নাই তারা পাপি। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন যারা যারা এখনো ক্লাসে যুক্ত হন নাই। যারা যারা এখনো ক্লাসে যুক্ত হন নাই তারা একটু দ্রুত যুক্ত হয়ে যান, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা, গদ্য থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে। 2022-23-এ মাত্র 3টা আসছে, কিন্তু 23-24-এ 13টা আসছে। যেহেতু আপনাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা এবং আপনারা অনেকেই বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, মানব কল্যাণ, নেকলেস, এই গল্পগুলো কিন্তু অনেকেই পড়েন নাই। সো এই গল্পগুলোর দিকে একটু চোখ দিবেন, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন পদ্য, আমাদের কবিতা থেকে প্রিভিয়াস ইয়ারে 6টার মতো প্রশ্ন আসছে। তার আগের বছর মাত্র একটা প্রশ্ন আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে 6টা প্রশ্ন আসছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র গদ্য পদ্য মিলিয়ে বিউপিতে কয়টা প্রশ্ন আসছে? বিউপিতে 19টা প্রশ্ন চলে আসছে, শুধুমাত্র গল্প আর কবিতা অর্থাৎ বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র থেকে আমাদের আচ্ছা, বাংলা প্রথম পত্র থেকে আমাদের এতগুলো প্রশ্ন চলে আসছে। সো কবিতা থেকে যদি আপনার প্রশ্ন আসে, কোথা থেকে আসবে? কবিতার লাইন থেকে আসবে। কবিতা মুখস্থ করতে হবে, কবি পরিচিতি পড়তে হবে এবং শব্দার্থ পড়তে হবে। সেম ভাবে বাংলা গদ্য থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোথা থেকে আসবে? আমাদের বাংলা গল্প রিডিং পড়তে হবে, রিডিং পড়তে হবে, ভিতরের লাইন থেকে প্রশ্ন আসবে, রিডিং পড়তে হবে গল্প, ভিতরের লাইন থেকে প্রশ্ন আসবে, অনুধাবনমূলক প্রশ্ন আসবে, পাঠ পরিচিতি থেকে আসতে পারে যে কোন জায়গা থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল, এবং যেই কবি এই গল্প লিখেছেন, লেখক বা কবি, এনাদের লেখক পরিচিতি এবং কবি পরিচিতি ভীষণ ইম্পর্টেন্ট। তাদের পেশা, তাদের ছদ্মনাম, তাদের উপাধি এবং সেই সাথে তাদের সাহিত্যকর্ম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আচ্ছা, সো দেখেন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক, সহপাঠ। আমাদের লাল সালু এবং সিরাজউদ্দৌলা থেকে একটা প্রশ্ন আসছে, কিন্তু তার আগের বছর 4টা প্রশ্ন আসছে, দুটো লাল সালু, দুটো সিরাজউদ্দৌলা থেকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন কবি এবং লেখক পরিচিতি। আমরা বলেছি কবি লেখক পরিচিতি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যদি আসে দেখেন আমাদের 2019, 20, 18, 19-এ আমাদের 4টা 5টা করে প্রশ্ন আসছে। সুতরাং যেহেতু এর আগের বছরগুলোতে আসে নাই, এবার কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপরে দেখেন শব্দার্থ থেকেও 23, 24 বা 22, 23-এ কোনো প্রশ্ন আসে নাই, বাট এর আগে অনেকগুলো প্রশ্ন একটা দুটো করে ছিলই শব্দার্থ থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম মেঘলা। এরপরে দেখেন সাহিত্য, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে সাহিত্য কোনটা? সাহিত্য থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চর্যাপদ। সাহিত্য থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট চর্যাপদ। এরপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা সাহিত্যের আদি যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে ভোরের পাখি কাকে বলা হয়, বাংলায় সনেট কে নিয়ে এসেছে, প্রমিত রীতিকে চালু করেছে, বাংলার প্রথম সার্থক উপন্যাস কোনটা, বাংলার প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা, বাংলার প্রথম ট্র্যাজেডিমূলক নাটক কোনটা, এই টাইপের প্রশ্ন, বা বাংলার সার্থক নাটক কোনটা, কে লিখেছেন, এই টাইপের প্রশ্নগুলো আপনাদের আসবে, যেগুলো হচ্ছে সাহিত্য এই টপিকের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আমাদের সিলেবাসের বাইরে। অথবা পায়ের আওয়াজ শোনা যায়, এটা কোন পটভূমিতে লেখা, চিলে কোঠার সেপাই, এটা কোন পটভূমিতে লেখা, এই টাইপের প্রশ্নগুলো। কবর, জসিমউদ্দিন কবর, এই টাইপের জিনিসগুলো, এই রচনাগুলো কোথা থেকে লেখা, কোন পটভূমিতে লেখা, এই টাইপের প্রশ্নগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখেন ভাষা, অর্থাৎ ভাষা কোথা থেকে জন্ম নিয়েছে, আমাদের বাংলা ভাষা কোথা থেকে এসেছে, বাংলা ভাষার কতগুলো ভাগ ছিল, এই ভাষা থেকে আমাদের দেখেন প্রিভিয়াস ইয়ারে 2022-23-এ একটা প্রশ্ন, এর আগেও একটা প্রশ্ন আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে একদম রিসেন্ট ইয়ারে কোনো প্রশ্ন আসে নাই। এরপরে দেখেন ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিউপির জন্য এই বছর আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসে নাই, সুতরাং এই বছর আপনাদের জন্য কিন্তু ধ্বনি ও বর্ণ খুবই ইম্পর্টেন্ট। ধ্বনি ও বর্ণ আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখেন যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই টাইপের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি প্রশ্ন আসে যুক্ত বর্ণ থেকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসে প্রায়, কিন্তু আমাদের বিউপির প্রশ্ন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যুক্ত বর্ণ থেকে প্রশ্ন অনেকগুলো বছর ধরে আসে নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ধ্বনি পরিবর্তন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা থেকে সাধারণত ঢাবিতে প্রশ্ন আসে, রাবিতে প্রশ্ন আসে, গুচ্ছতে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এই প্রশ্নগুলো আসে ধ্বনি পরিবর্তন থেকে, কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে দেখা যাচ্ছে বিউপিতে অনেক বছর ধরে, অর্থাৎ বিগত 3 সাল থেকে কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিউপির জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নত্য সত্য বিধান আপনাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক পড়ছি। নত্য সত্য বিধান থেকে আমরা নিত্য মূর্ধন্য বাচক শব্দ এবং নিত্য মূর্ধন্য সবাচক শব্দগুলো মুখস্থ করে ফেলবো, কারণ ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে শুধুমাত্র এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি নত্যবিধান, সত্যবিধান। আচ্ছা, কোনটা গল্প, কোনটা প্রবন্ধ, কোনটা উপন্যাস মনে থাকে না। আচ্ছা, আপনাদের সিলেবাসে মাত্র একটাই উপন্যাস আছে, সেটা হচ্ছে লাল সালু, এবং মাত্র একটা নাটক আছে যেটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এর বাকি বাইরের সবগুলোই হচ্ছে আমাদের গল্প, এবং আমার পথ যে লেখাটা রয়েছে, রচনাটা রয়েছে কাজী নজরুল ইসলামের, এটা হচ্ছে প্রবন্ধ। আমার পথ হচ্ছে প্রবন্ধ, বাকি সবগুলো হচ্ছে গল্পের আওতায় পড়তেছে। আর কোনটা পদ্য, কবিতা তো ভাই, এটা তো ক্লাস 5-এর বাচ্চারাও জানে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি জেইউ এর কোর্স আছে, অবশ্যই আছে, আপনি পেজে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে রেসপন্স করা হবে। ওকে, এরপরে দেখেন সন্ধি নিয়ে আমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 2022-23-এ আসছে, তার আগের বছর আসে নাই। তো এখান থেকে আমরা একটা ধারণা করতে পারলাম যে সন্ধি থেকে আমাদের এই বছর একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু এর আগের বছর আসে নাই, তারপরের বছর আসছে, তারপরের বছর আবার আসে নাই, সুতরাং এই বছর সন্ধি থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে। সাদিয়াপুর পরে ফাহিমা আপু লিস্টে 2 নম্বরে আছেন, মানে আমি জানি না আপনি কি বলছেন। আচ্ছা,
আপনি একটু পড়ালেখায় মনোযোগ দেন। সমাস, সমাস থেকে আমাদের রিসেন্ট ইয়ারে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু তার আগের বছরগুলোতে প্রতি বছরই 1 থেকে 2টা করে প্রশ্ন আসছে। সুতরাং সন্ধি এবং সমাস আমাদের এবছর বিউপি ভর্তি পরীক্ষার এবছর খুব ইম্পর্টেন্ট। দেখেন, সন্ধি থেকে একটা প্রশ্ন এবং সমাস থেকে একটা প্রশ্ন আপনাদের জন্য এবার আসতে পারে। বিউপি ভর্তি পরীক্ষায় আপনাদের জন্য ইম্পর্টেন্ট কি? সন্ধি এবং সমাস। সন্ধি এবং সমাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবছর, সন্ধি এবং সমাস। ঠিক আছে, সুতরাং আমরা এই পেজটা অ্যানালাইসিস করলাম যে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে গদ্য থেকে, গল্প থেকে। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা প্রথম পত্র থেকে সব সময় ভর্তি পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র থেকে। এবং এই বাংলা প্রথম পত্র থেকে কোথা থেকে প্রশ্ন আসে? গল্পের ভেতর থেকে, গল্পের লাইন থেকে, কবিতার লাইন থেকে। আগের লাইন কি, পরের লাইন কি? আচ্ছা, লেখকদের গল্প, প্রবন্ধ, উপন্যাস মনে থাকে না। আচ্ছা, লেখকদের গল্প, প্রবন্ধ, উপন্যাস 100% মনে রাখতে হবে। যদি মনে না থাকে মুখস্থ করতে হবে কিছুদিন পর পর, একটু পর পর বা ছক করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, বিউপিতে আইন বিভাগে আছি এবং আপুকে ধন্যবাদ, আপু ধন্যবাদ। লিজেন কেয়ার, আচ্ছা শিউলিমালা, আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনি আমাদের লিজেন কেয়ারে ক্লাস করেছেন এবং বিউপিতে চান্স পেয়েছেন, আপনাকে অসংখ্য অভিনন্দন। এবং আপনার মতোই আমাদের এই লিজেন কেয়ারের পেজে এখন যে 250 স্টুডেন্ট ক্লাস করছে, আপনাদের সবার জন্য শুভকামনা। এই বছর এই 250 স্টুডেন্ট যারা ক্লাস করছে, এই বছরই আপনাদের মধ্যে থেকে অনেক 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 মানুষ বিউপিতে চান্স পেয়ে যাক, এটাই আমাদের একমাত্র চাওয়া এবং আপনাদের জন্য দোয়া। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সেটার ফল অবশ্যই পাবেন। বাংলা লিটারেচারের জন্য বিসিএস এর সব কোশ্চেন সলভ করতে কি হবে? আচ্ছা, বিসিএস এর সব কোশ্চেন সলভ করতে হবে না, বাট বিসিএস এর যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনের এই সিলেবাসের আওতাভুক্ত। সুতরাং বাংলা সাহিত্যর প্রশ্নগুলো সেগুলো একটু বিসিএস এর প্রশ্নগুলো দেখার চেষ্টা করবেন। এবং বাংলা সাহিত্য প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগই বিগত সালের টপিক থেকে আসে, যেমন চর্যাপদ থেকে অনেক প্রশ্ন আসছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, সার্থক নাটক, প্রথম উপন্যাস, প্রথম ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রতি বছরই আসে। সুতরাং আপনারা অলরেডি জানেন যে আপনাদের ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসে, শুধুমাত্র আপনাদেরকে একটু পড়তে হবে, তাহলেই কিন্তু চান্স নিশ্চিত। ঠিক আছে, পড়তে জাস্ট আপনাদের হবে। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা এই স্লাইডটা কমপ্লিট করলাম, দেখলাম। পরবর্তী স্লাইডে দেখেন কারক, আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অ্যানালাইসিস করছি। আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখেন কারক। এই যে কারক ও বিভক্তি থেকে দেখেন আমাদের রিসেন্ট 2 বছরে কোনো প্রশ্ন আসে নাই কারক ও বিভক্তি থেকে। প্রত্যয় এবং উপসর্গ এই বছর নোট করে রাখেন, হয় প্রত্যয় নয় উপসর্গ, এই দুটো মিলিয়ে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসবেই, প্রত্যয় এবং উপসর্গ। আপনারা কারা কারা আজকের ক্লাসটা নোট করতেছেন তারা একটু হাত তুলেন বা কমেন্ট করে জানান যে আপু নোট করছি। আমরা ক্লাসে, আমাদের লিজেন কেয়ারের ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ভাই এই টপিক পড়, এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই টপিক পড়িস না, এই টপিক থেকে আসবে না, এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি না বুঝেন বা আপনারা যদি না নোট করে রাখেন বা আপনারা যদি আজে বাজে কমেন্ট করে ক্লাসের সময়টা নষ্ট করে ফেলেন এবং এই ভর্তি পরীক্ষার টাইমটা নষ্ট করে ফেলেন, আপনাদেরই লস, আর কারো কিন্তু লস না। ভর্তি পরীক্ষা একবার মিস হয়ে গেলে প্রতি বছর কিন্তু আসে না, এই সুযোগটা কিন্তু প্রতি বছর আসে না। এবং যাদের চোখে স্বপ্ন আছে যে আপনারা পাবলিকিয়ান হবেন, ফিউচার পাবলিকিয়ান হবেন, আপনারা হলে থাকবেন এবং পাবলিক বাসে চড়বেন, পাবলিকিয়ান ট্যাগ লাগিয়ে ঘুরবেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, বিউপিতে পড়াশোনা করবেন, আপনাদের যাদের এই স্বপ্নগুলো আছে এবং চেষ্টা করছেন, আশা করব যে আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা ঢাবির জন্য সাজেশন চাই, অবশ্যই ঢাবির জন্য 100% আমরা সাজেশন দিব, কিন্তু যেহেতু এখন বিউপি ভর্তি পরীক্ষার সবচেয়ে কাছে, সুতরাং আজকের ক্লাসটা আমরা বিউপি কে ডেডিকেট করে ক্লাসটা করাচ্ছি। বিউপির প্রশ্নগুলো ঠিক কোথা থেকে আসে, কোন টপিকগুলো আমাদের বিউপির জন্য ইম্পর্টেন্ট এবং বিউপিতে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে সেইগুলো নিয়ে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। ইনশাল্লাহ আমরা ঢাবির প্রশ্ন নিয়েও একইভাবে এবং এর চেয়েও বেটার অনেকগুলো ক্লাস করব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ওকে, আপনাকে ইনবক্সে কে থ্রেড দিছে ভাই? আচ্ছা
এরপরে আমরা যাচ্ছি পরবর্তী টপিকে, শব্দ। দেখেন, শব্দ থেকে আমাদের প্রতি বছরই প্রশ্ন আসে ঢাকা ভার্সিটিতে, অন্যান্য ভার্সিটিতে, কিন্তু বিওপিতে দেখা যাচ্ছে যে শব্দ থেকে গতবার প্রশ্ন আসে নাই, এর আগের বার আসছে, তার আগের বার আসে নাই। সুতরাং এই বছর শব্দ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, প্রিভিয়াস ইয়ারে আসে নাই, তার আগের বছর আসছে, সুতরাং এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং প্রত্যয় উপসর্গ থেকে যে কোনো দুটোর একটা থেকে একটা প্রশ্ন অ্যাটলিস্ট পাবেন। এবং শব্দ থেকে কোনটা বিদেশি ভাষার শব্দ, শব্দের উৎপত্তি কোথায়, কোনটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, কোনটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্ত শব্দ, কোন শব্দটা হচ্ছে আমাদের কোন শব্দটা হচ্ছে যোগ রূঢ় শব্দ এবং কোনটা রূঢ়ি শব্দ, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমি একজন সেকেন্ড টাইমার হিসেবে মিমাপু আছে, সেখানে কিসের চিন্তা, আমার মতো সফল হতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা প্রত্যেকেই যদি চান যে চান্স পাবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চান্স পাবেন। আমি নিজে যখন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেই, তখন আমি নিজে দুটো ইউনিটে কোচিং করেছি। আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, সুতরাং আমি এই ইউনিট এবং বিভাগ পরিবর্তন ডি ইউনিট, আমি দুটো ইউনিটের জন্য ভর্তি পরীক্ষায় কোচিং করেছি। কিন্তু শেষমেশ আমার মনে হয়েছে, ভর্তি পরীক্ষার যখন 1 মাস বাকি, তখন আমার মনে হয়েছে যে আমি সায়েন্সের পরীক্ষা দিব না, বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিব। শুধুমাত্র ডি ইউনিটকে ফোকাস করে পড়াশোনা শুরু করেছি শুধুমাত্র 1 মাস আগে, এবং তার ফলশ্রুতি হিসেবে জাহাঙ্গীরনগরে কিন্তু আমি অলরেডি সেকেন্ড হয়ে গেছি সি ইউনিটে। সুতরাং আপনি যদি চান যে আপনি পরীক্ষা দিবেন, রাজশাহী ইউনিভার্সিটিতে পঞ্চম হয়েছিলাম আইবে ইউনিটে, সুতরাং আপনি যদি চান যে আপনি ভর্তি পরীক্ষা দিবেন এবং আপনি চান্স পাবেন, অবশ্যই আপনি চান্স পাবেন, এই টাইপের ইচ্ছা যদি কারো থাকে, তাহলে সময় কিন্তু আসলেও ফ্যাক্ট না। 1 মাস সময় কিন্তু আপনি 1 মাসকে 6 মাসের মতো করে কাজে লাগাইতে পারেন যদি আপনি প্রতিদিন নিয়মিত পড়েন এবং সেই সাথে সঠিক প্রপার গাইডলাইন অনুসারে পড়েন এবং সেম ভাবে আপনি যদি কিছু টিপস ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি চান্স পাবেন। সবাই চান্স পাবে যদি কেউ এতটা বেশি চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা, আমি কোথা থেকে পড়ছি? আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করছি এবং আপনাদের অ্যাডমিশনে হচ্ছে বাংলা বিষয় নিয়ে ক্লাস নিচ্ছি। ওকে, পদাশ্রিত নির্দেশক থেকে আমরা দেখছি বিউপিতে কোনো রিসেন্ট 4 বছরে কোনো প্রশ্ন আসে নাই পদাশ্রিত নির্দেশক, তাহলে বিউপির জন্য বাদ দিলাম। সংখ্যাবাচক শব্দ থেকে দেখা যাচ্ছে আরো অনেক কম প্রশ্ন আসছে, সংখ্যাবাচক শব্দ আমরা বাদ দিয়ে পড়লাম। কিন্তু বাক্য আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বাক্য থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কোনটা, সো বাক্য চিহ্নিত করা। বাক্য সেকেন্ড টাইম কি বাসা থেকে পড়াশোনা করলে হবে নাকি বাইরে বাইরে থাকতে হবে? আচ্ছা, অনেকেই মনে করেন যে আমি যদি বাসার বাইরে গিয়ে পড়াশোনা করি, যেমন ফার্ম গেটে গিয়ে পড়াশোনা করি, বা আমি যদি ঢাকার বাইরে আছি, আমি যদি এখন ঢাকায় এসে পড়াশোনা করি, তাহলে হয়তো বা আমার পড়াশোনাটা একটু ভালো হবে। এটা জাস্ট একটা মিসকনসেপশন, আর কিছুই না। আপনি যদি চান যে আপনি পড়ালেখা করবেন, আপনি বাসায় বসেই পড়াশোনা করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে বাসায় আপনার পড়াশোনা হচ্ছে না, কোনোভাবেই বাসায় আপনি পড়ায় মনোযোগ দিতে পারছেন না, তাহলে আপনি জায়গা পরিবর্তন করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। এটা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা মত থাকতেই পারে। ঠিক আছে, যেমন আমি আমার যদি বাসায় পড়াশোনা না হয়, তাহলে আমার দুনিয়ার কোথাও পড়াশোনা হয় না। মানে আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে। আমার যদি মনে হয় বাসায় ধূরছাতা পড়বই না, ঘুমাবো, তাহলে আমাকে যদি সমুদ্রে নিয়েও ছেড়ে দিয়ে আসেন, আমি সমুদ্রে গিয়েও ঘুমাবো, সমুদ্রে গিয়েও পড়বো না। সুতরাং এই পুরো জিনিসটাই আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। যদি আমার ইচ্ছা করে আমি পড়বো, তাহলে আমাকে মাঝ নদীতে ছেড়ে দিয়ে আসলেও ওইখানে বসেও আমি পড়বই। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে একটা ব্যক্তি স্বাতন্ত্র একটা মতামত আছে এটার ব্যাপারে। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, পরবর্তী টপিকে। পদ অর্থাৎ হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ এবং হচ্ছে ক্রিয়াপদ, বিশেষণ এবং হচ্ছে ক্রিয়াপদ, এই দুটো আপনারা জাস্ট পড়বেন। আর কোনো পদ না পড়লেও বিশেষণ এবং ক্রিয়াপদ পড়াশোনা করবেন। এটা পড়লেই কি হবে? এটা পড়লেই হচ্ছে আপনাকে পদ থেকে আপনি অনেক অনেক বেশি কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাসায় সবাই মানসিক যন্ত্রণা
যন্ত্রণা দেয়। আচ্ছা, বাসায় আমি যখন অ্যাডমিশনে পড়েছি তখন আমি সারাদিন হচ্ছে হয় পড়ছি নাইলে কাঁদছি, মানে হয় পড়তেছিলাম যে আমি চান্স পাবো নাকি চান্স পাবো না, এটা ভেবে ভেবে আবার কাঁদছিলাম, আবার কাঁদা থেকে উঠে পড়ছিলাম। সো আমার এই কন্ডিশন দেখে আমার বাবা মা অনেক 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 বেশি সাপোর্টিভ ছিল, অনেক আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করেছে, সব সময় বুঝিয়েছে যে চান্স না পেলেও তুমি আমারই মেয়ে, চান্স পেলেও তুমি আমারই মেয়ে, তুমি চান্স না পেলে তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিব, বাসা থেকে বের করে দিব, এই টাইপের কখনোই কোনো কথা বলে নাই আলহামদুলিল্লাহ। সুতরাং সব সময় বোঝানোর চেষ্টা করেছে যে তুমি চেষ্টা করো এবং ফল দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে যেটাই দিবে আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে। সো এই টাইপের চিন্তা ভাবনা আমার বাবা মা সব সময় আমাকে বলতেন, যার জন্য কখনোই মানসিক প্রেশার হয় নাই। কিন্তু আপনাদের যাদের বাবা মা হচ্ছে বাসায় মানসিক যন্ত্রণা দিচ্ছে বা প্রেশার দিচ্ছে, আপনারা চেষ্টা করবেন বাবা মার সাথে একটু আলোচনা করার, একটু আলোচনা করতে হবে, অনেক সময় বাবা মাকে বুঝিয়ে বলতে হয়। সুতরাং আপনারা একটু বুঝিয়ে বলবেন যে ভর্তি পরীক্ষা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপরে, আপনি চেষ্টা করবেন এবং আপনার ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং যেটাই হোক না কেন তারা যেন সেটা মেনে নেয়, এবং আপনি যে চেষ্টা করছেন, আপনি যে আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন সেটা কিন্তু বাসার মানুষকে বুঝাইতে হবে। আর নাইলে আপনি সারাদিন বসে বসে রিলস দেখছেন, ফেসবুকে স্টোরি দিচ্ছেন, আর আপনি বাবা মাকে বলছেন যে চেষ্টা করার মালিক আমি আর ফল দিবে আল্লাহ, আমি চেষ্টা করতেছি না বাট হবে, রেজাল্ট কিছু একটা হবে, চান্স পেয়ে যাব, তাহলে কিন্তু বাসার মানুষ অবশ্যই আপনাকে দোষারোপ করবে। সুতরাং আপনাকে বুঝিয়ে বলতে হবে এবং অবশ্যই আপনাকেও চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে পরবর্তী টপিক পার্সোনাল হয়ে গেলেন। আচ্ছা, পরবর্তী টপিক সমার্থক শব্দ। সমার্থক শব্দ থেকে দেখেন বিউপিতে খুব একটা প্রশ্ন আসে নাই, বিপরীত শব্দ থেকেও বিউপিতে অনেকগুলো বছর ধরে কোনো প্রশ্ন আসে নাই, বাগধারা থেকেও আমাদের প্রিভিয়াস 2 বছরে কোনো প্রশ্ন আসে নাই, এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসে নাই। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখেন প্রতি বছর বেশিরভাগ প্রশ্ন আসছে হচ্ছে বাগধারা। বাগধারা থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসছে এবং এর পরের প্রশ্ন আসছে হচ্ছে এক কথায় প্রকাশ। বাগধারা এবং এক কথায় প্রকাশ থেকে বিউপিতে সবচাইতে বেশি প্রশ্ন আসছে বিরোচন পাঠগুলো থেকে। সুতরাং বাগধারা এবং এক কথায় প্রকাশটা কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। এই সাথে সাথে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ হচ্ছে আমাদের এইবার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাবা মা সবসময় আলহামদুলিল্লাহ পাশে ছিল, মুখস্থ হওয়ার পর উনি আমার পড়া ধরতো এবং বাবা এক্সাম নিত আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবং আমার বাবা মা কখনো হচ্ছে আমার পড়া ধরতো না এবং পরীক্ষার এক্সামও নিত না। কিন্তু আপনাদের অনেকের সাথে হয়তো বা মিলে যাবে কথাটা বললে যে আমি রাত জেগে পড়তাম, 2টা 3টা 4টাও বেজে যেত মাঝে মাঝে। সো ওই 3টা 4টা পর্যন্ত আমার মা আমার পাশে বসে থাকতো সব সময়। আমার মা ঘুমাতেন না, আমার মা ঘুমালে আমার মা মনে করতেন যে আমার মা যদি ঘুমাই যায় তাহলে হয়তো বা আমি চোরামানি করব, পড়বো না, মোবাইল টিপবো বা ঘুমাই যাব। সুতরাং মাও বসে থাকতো, কিচ্ছু বলতো না, বসে থাকতো, জাস্ট দেখতো যে আমি পড়ছি, এটাই করতো। সো এইটা যে কতটা বেশি ইম্পর্টেন্ট, এই সাপোর্টটা যে কতটা বেশি ইম্পর্টেন্ট, যে মা পাশে বসে আছে, মা আমার জন্য জেগে আছে, ওইটা ভাবলেও অটোমেটিক্যালি পড়ার মধ্যে ফোকাস চলে আসে, অটোমেটিক্যালি কনসেন্ট্রেশন চলে আসে। সো এইটা আসলে অনেক অনেক বেশি ব্লেসিং আমি বলবো। আচ্ছা, আমি কি মনে করে আইবিএ বাদ দিয়ে বাংলা নিয়েছি? আচ্ছা, আপনার কাছে হয়তো বা আইবিএ অনেক ভালো একটা সাবজেক্ট হতেই পারে বা পছন্দের সাবজেক্ট হতেই পারে, আমার কাছে পছন্দের সাবজেক্ট হচ্ছে বাংলা। আমি বাংলা পড়তে খুবই ভালোবাসি এবং পড়াতেও খুবই ভালোবাসি, যার জন্য বাংলাকে বেছে নিয়েছি এবং আমি খুবই খুবই সন্তুষ্ট এটা নিয়ে। কারণ আমার বিভাগে আপনারা অনেকেই দৌড়াদৌড়ি করবেন ভর্তি পরীক্ষা চান্স পেয়ে, উফ মাইক্রোবায়োলজি, উফ জিওলজি, কি পড়তেছি, কিছু আমার লাইফ নাই, এই টাইপের হতাশ হয়ে যাবেন ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার কিছুদিন পরেই। কিন্তু আমার বাংলা বিভাগে আমি খুবই গর্ব নিয়ে বলতে পারি যে আমি শরৎচন্দ্রকে পড়তে পারছি, আমি জীবনানন্দ দাশকে পড়তে পারছি, আমি বঙ্কিমচন্দ্রকে পড়তে পারছি, আমি মাইকেল মধুসূদন দত্তকে পড়তে পারছি, আমি অনেক 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 কবিকে চিনতে পারতেছি, তাদের উপন্যাস সাহিত্য সবকিছু পড়তে পারতেছি, আমার কোনো প্যারা নাই, আমি সাহিত্য পড়তে পারতেছি, এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। আচ্ছা,
এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। চলেন পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি ভাষা ও ব্যাকরণ, বাগধারা। দেখেন ভাষা এবং ব্যাকরণ থেকে আমাদের বিউপিতে এর আগে কখনোই প্রশ্ন আসে নাই, সুতরাং এইটা আমরা বাদ দিতে পারতেছি। এরপরে দেখেন পদ, পদ থেকে আমাদের প্রশ্ন আসতেছে। পদ আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আগেই বলে রাখছি। এক কথায় প্রকাশ আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বাগধারা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু শব্দার্থ থেকে দেখেন বিউপিতে কোনো প্রশ্ন আসে নাই, শব্দার্থ আমরা বাদ দিলাম। কবি এবং লেখক পরিচিতি কোনো বছর নাই যেখান থেকে প্রশ্ন আসে নাই, সুতরাং এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে নাটক উপন্যাস, মানে লাল সালু এবং সিরাজউদ্দৌলা। এখান থেকে আমাদের 100% প্রশ্ন আসবে। বানান এবং উচ্চারণ, যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল, এটা আমরা দিতে পারবো না। ক্রিয়া, আপনাদেরকে বলেছি যে পদ থেকে আমাদের ক্রিয়া পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন সমাস, প্রতি বছর প্রশ্ন আসছে, সুতরাং সমাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখেন সমার্থক শব্দ, যেটাকে আমরা প্রতিশব্দ হিসেবে চিনি, এখান থেকেও আমাদের প্রিভিয়াস ইয়ারে প্রতি বছর একটা একটা করে প্রশ্ন আসছে। সো সমার্থক শব্দ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কারা কারা নোট করে রাখতেছেন এই টপিকগুলো সেটা একটু কমেন্ট করে জানাই দেন, ঠিক আছে? আচ্ছা, কারক দেখেন, কারক থেকে তার মানে আমরা জানলাম যে সন্ধি আমাদের বিউপির জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু সমাস এবং কারক ও বিভক্তি, সমাস এবং কারক ও বিভক্তি আমাদের বিউপি ভর্তি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সমাস এবং কারক ও বিভক্তি, দেখেন কারক ও বিভক্তি থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। কারক ও বিভক্তি থেকেও অনেকগুলো প্রশ্ন চলে আসছে, সুতরাং এটাও আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারক ও বিভক্তি। এরপরে আমরা চলে যাব সাহিত্য, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে। বইয়ে মার্ক করে রাখছি, ওকে, বইয়ে মার্ক করে রাখেন। সাহিত্য মানে পাঠ্য বইয়ের বাইরে। আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলেছি যে সাহিত্য থেকে আমাদের দেখেন এর আগে 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন, 5টা প্রশ্ন আসছে, সুতরাং সাহিত্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। সাহিত্য থেকে কেমন প্রশ্ন আসবে? চর্যাপদ থেকে আসবে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসবে, মঙ্গল কাব্য থেকে আসবে, বৈষ্ণব পদাবলী থেকে আসবে, মধ্যযুগের সময়কাল এবং আদি যুগের সময়কাল এবং আধুনিক যুগের সময়কাল কবে থেকে শুরু হয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে। বাংলা সাহিত্যের সার্থক, প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম সনেট কে লিখেছে, এই টাইপের প্রশ্ন আসবে। ভোরের পাখি কাকে বলা হয়, গদ্য ছন্দের জনক কাকে বলা হয়, বর্ণমালার জনক কাকে বলা হয়, তারপর হচ্ছে সনেটের আবিষ্কারক কে, সনেট প্রবর্তক কে করেছে, এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? সাহিত্য কোথা থেকে পড়বেন? সাহিত্য যে কোনো একটা সহায়ক, বাংলা সহায়ক বইয়ে সিলেবাসের মতো করে দেয়া আছে, দেখবেন ওই টপিকগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটাই ছিল আমাদের। পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে আমাদের FSSS এ। দেখেন FSSS এ বিউপির প্রকৃতি প্রত্যয় থেকে আমাদের বিশেষ করে এত একটা পরীক্ষায় প্রশ্ন আসে নাই। শব্দ থেকে, বিদেশি শব্দ থেকে আসবে। ধ্বনি পরিবর্তন থেকে মাত্র একটা প্রশ্ন আসছে। আচ্ছা, এরপরে দেখেন সন্ধি, সন্ধি থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসছে, সন্ধি থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসছে। এরপরে অনুবাদ আমাদের জন্য পড়া লাগবে না। ধ্বনি ও বর্ণ, এইটা FSSS এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখেন পদ্য, পদ্য থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসে নাই, কিন্তু গদ্য থেকে আমাদের প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারেও। বাক্য থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসে নাই। পদাশ্রিত নির্দেশক থেকেও কোনো প্রশ্ন আসে নাই, এটা বাদ দিয়ে দিলাম। নত্যবিধান সত্যবিধান থেকে FSSS এ প্রশ্ন আসছে। সো নত্যবিধান সত্যবিধান থেকে আমরা কোনটা পড়বো? নিত্য মূর্ধন্য বাচক শব্দ, নিত্য মূর্ধন্য সবাচক শব্দ, ঠিক আছে? আচ্ছা, উপসর্গ রয়ে গেছে আগেরটায়। উপসর্গ এর আগেরটায় ছিল, হ্যাঁ, উপসর্গ। এরপরে আমরা যাচ্ছি পারিভাষিক শব্দ, খুব একটা ইম্পর্টেন্ট না। লিঙ্গ থেকেও কোনো প্রশ্ন আসে নাই কোনোবারই, সংখ্যাবাচক শব্দ থেকেও আসে নাই, কিন্তু ঢাবির জন্য সংখ্যাবাচক শব্দ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, বিপরীত শব্দ আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তার মানে আমরা বুঝতে পারলাম যে মুখস্থ বিদ্যা থেকে আমাদের বাগধারা এবং এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ, 3টা বাগধারা, এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ, এই 3টা থেকে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।
আচ্ছা আপু আপনি কয় ঘন্টা পড়াশোনা করেছেন? আচ্ছা যতক্ষণ আমার মন চেয়েছে ততক্ষণ পড়াশোনা করেছি। যখন আমার মনে হয়েছে যে আর পারছি না, পড়াশোনা আর হচ্ছে না, তখনই আমি একটু রেস্ট নিয়েছি, জাস্ট 5 থেকে 10 মিনিট আবার পড়তে বসেছি। এবং কয় ঘন্টা পড়লাম সেটা কিন্তু আসলে আপনার সাথে আমার মিলবে না, কারণ এক একজনের পড়ার টাইম এক এক রকম। আপনার একটা কবিতা পড়তে একজনের 5 মিনিট লাগতে পারে, একটা কবিতা মুখস্থ করতে একজনের 5 মিনিট লাগতে পারে, একজনের 50 মিনিট লাগতে পারে, একজনের 5 ঘন্টা লাগতে পারে। কিন্তু যে 5 মিনিটে পড়েছে সে কিন্তু সেম পড়াটাই পড়েছে, আবার যে 5 ঘন্টা পড়েছে সেও কিন্তু সেম কবিতাটাই পড়েছে। সুতরাং এখানে দেখেন 5 ঘন্টা লাগছে কারো, কারো লাগছে 5 মিনিট। সুতরাং ঘন্টা হিসাব করে কিন্তু আসলে পড়াশোনা হয় না। সো আপনাদেরকে যেটা করতে হবে, পড়ার পরিমাণ হিসাব করতে হবে। জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনি একদিনে কতটুকু পড়েছেন? আমি একদিনে পুরো একটা বাংলা বই, মানে মোটা একটা বই, সেটা হতে পারে কিংবদন্তি, সেটা হতে পারে অভিযাত্রী, সেটা হতে পারে বাংলা বিচিত্রা, পুরো একটা বই শেষ করেছি। পুরো একটা বই, সারা দিনে পুরো একটা বই শেষ করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে শেষ করেছি। 750 পেজের বই, 750 পেজের বই শেষ করেছি। সো আপনি পরিমাণ দেখবেন যে আপনি কতটুকু পড়ছেন, আপনি কয়টা গল্প পড়ছেন সারা দিনে, কয়টা কবিতা পড়েছেন, আপনি কয়শো বিগত সালে প্রশ্ন সলভ করেছেন, কয়শো, এটা হিসাব করবেন। কয় ঘন্টা পড়ছেন সেটা কোনো ফ্যাক্ট না। ওকে, আমি দিনে 18 থেকে 19 ঘন্টাও পড়েছি, 20 ঘন্টাও পড়েছি, এমন দিনও গেছে। আবার এমন দিনও গেছে যে আমি সারাদিন কান্না করছি যে আমি কোথায় চান্স পাবো, এই চিন্তা করেছি। সারাদিন পড়েছি শুধুমাত্র 1 থেকে 1.5 ঘন্টা, এমনও দিন গেছে। সো এই পড়াশোনার ঘন্টা হিসাব করে আসলে আমাদের কোনো লাভ নাই। ওকে, এরপরে চলেন আমরা কিছু বিউপির প্রশ্ন সমাধান করি। 1 নাম্বার প্রশ্ন আমাদের স্লাইডে চলে আসছে। 1 নাম্বার প্রশ্ন আমাদের স্লাইডে চলে আসছে যে আমাদের বিউপি বুস্টার, আমাদের ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা বই বিউপি বুস্টার। এই বিউপি বুস্টার বই থেকে আমরা কিছু বিউপির বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি স্লাইডে, যেটা আমরা সবাই মিলে এখন সলভ করব ইনশাআল্লাহ। তো দেখেন, শহীদ মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য বিষয় কি? এখন দেখেন এটা কোথা থেকে আসছে, আমরা মাত্র কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করলাম। এটা কোথা থেকে আসছে? এটা সাহিত্য থেকে আসছে, সিলেবাসের বাইরে। সো সাহিত্য থেকে এই টাইপের প্রশ্ন আসবে যে কোন নাটকের বিষয়বস্তু কি, পটভূমি কি। ওকে, গত পরশু হচ্ছে বিউপি বুস্টার বই কিনেছেন। ওকে, আচ্ছা, মুনীর চৌধুরীর যে মানুষ নাটক, এই নাটকের উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় কি? মানুষ নাটকের উপজীব্য বিষয় তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং নকশাল বাড়ি আন্দোলন। অ্যান্সার করতে হবে যে এটার সঠিক উত্তর কি হবে। মুনীর চৌধুরীর মানুষ নাটক, মুনীর চৌধুরীর মানুষ নাটক, মুনীর চৌধুরীর মানুষ নাটক, মুনীর চৌধুরীর মানুষ নাটক। আচ্ছা, তেভাগা আন্দোলন কেন্দ্রিক যে উপন্যাসটা ছিল, তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে যে উপন্যাসটা ছিল সেটার নাম হচ্ছে নারাই, সেটার নাম হচ্ছে নারাই। ঠিক আছে, নারাই, এটা হচ্ছে তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে দেয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে মুনীর চৌধুরীর যে মানুষ নাটক, এই মুনীর চৌধুরীর মানুষ নাটক কোনটাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে? মুনীর চৌধুরীর মানুষ নাটকের উপজীব্য বিষয় কি? আচ্ছা, আমি কমেন্ট দেখতে চাই, কারা 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 কমেন্টের অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, কারা কারা কমেন্টের সাম্প্রদায়িক দাঙ্গা, এক্স্যাক্টলি, অসাম্প্রদায়িকতা ছিল আমাদের মুনীর চৌধুরীর নাটকের উপজীব্য বিষয়। অসাম্প্রদায়িকতা ছিল আমাদের মুনীর চৌধুরীর নাটকের উপজীব্য বিষয়। আচ্ছা, সো আরেকটা, এখানে আমরা অসাম্প্রদায়িক যেহেতু অপশন পাচ্ছি না, অসাম্প্রদায়িকতা যেহেতু আমাদের অপশনই নাই, সুতরাং এই 4টা অপশনের মধ্য থেকে এটার অ্যান্সার দেয়া আছে হ্যাঁ অসাম্প্রদায়িকতা। হ্যাঁ, সো অসাম্প্রদায়িকতা যেহেতু নাই, সুতরাং আমরা এই মানুষ নাটকের উপজীব্য বিষয় হিসেবে ধরে নিব হচ্ছে মুক্তিযুদ্ধ। কারণ এই মুক্তিযুদ্ধতে আমরা সবাই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যারা ছিলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম। সো এক কথায় এই অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধ একই বিষয় দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, 2 নাম্বার প্রশ্ন দেখেন, লাল সালু উপন্যাস
নারাই কই পাইলাম? নারাই হচ্ছে আমি নিজেই বলেছি, তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে কোন উপন্যাসটা লেখা হয়েছে, এই প্রশ্নটা যদি আসে তাহলে অ্যান্সার হবে নারাই, ঠিক আছে। আর মুনির চৌধুরী আমরা দাগালাম হচ্ছে মুক্তিযুদ্ধ। এবার 2 নাম্বার প্রশ্ন, লাল সালু উপন্যাসের লেখক কি উন্মোচন করেছেন? লাল সালু উপন্যাসের লেখক, লাল সালু উপন্যাসের লেখক কে বলেন তো? লাল সালু উপন্যাসটা কে লিখেছেন? লাল সালু উপন্যাসটা কে লিখেছেন এবং লাল সালু উপন্যাসের যে লেখক তিনি কি উন্মোচন করেছেন? রক্ষণশীলতার মুখোশ, ধর্মান্ধতার মুখোশ, প্রতারণার মুখোশ, কুসংস্কারের মুখোশ, কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? রক্ষণশীলতার মুখোশ, ধর্মান্ধতার মুখোশ, সৈয়দ ওয়ালিউল্লাহ। ভেরি গুড, সৈয়দ ওয়ালিউল্লাহ। 2 এর অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। লাল সালু উপন্যাসের লেখক কি উন্মোচন করেছেন? তিনি উন্মোচন করেছেন আমাদের যে গ্রাম্য কুসংস্কার, কারণ আমাদের লাল সালু উপন্যাসটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস। কি উপন্যাস? সামাজিক উপন্যাস। এবং সমাজের তখনকার সমাজের একটা রোগ, একটা সামাজিক রোগ বা সমস্যা, সামাজিক রোগ বা সমস্যা ছিল হচ্ছে কুসংস্কার। কুসংস্কার, এই কুসংস্কারের জন্য মানুষ অন্ধবিশ্বাসে জড়িয়ে পড়েছিল, যা বলতো তাই বিশ্বাস করত। তো কুসংস্কারের যে মুখোশটা সেটা টেনে ছিঁড়ে ফেলেছে হচ্ছে লাল সালু উপন্যাসের লেখক, তিনি হচ্ছে এটাই উন্মোচন করেছেন। ওকে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন, কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরদের অত্যাচার দমন করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই পরিচিত একটা প্রশ্ন আমাদের জন্য, তাই না? খুবই পরিচিত একটা প্রশ্ন। কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলকরের অত্যাচার দমন করেছিল? আমাদের বিউপি, আমাদের ঢাবি, এগুলোর জন্য ভীষণ ভীষণ কমন একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার, আপুর ক্লাসগুলো অনেক মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, আবারও আপুর সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনার বিউপিতে দাওয়াত দিবেন অথবা আমরা আপনাদেরকে জাহাঙ্গীরনগরে দাওয়াত দিচ্ছি, এসে দেখা করে যাবেন। আচ্ছা, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, খুলনা। খুলনা জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন খুলনা জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি তখন সেই ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময় নীলকরদের অত্যাচার দমন করেছিলেন, ঠিক আছে। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, খুলনা। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আমাদের 4 নাম্বার প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়, মানে ভুল কোনটা? পালাগান রচনা করেন, সে পালাগান রচনা করেন। তারপরে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন, বাঙালি পল্টনে হাবিলদার ছিলেন। রাইট অ্যান্সার কি হবে? বাঙালি পল্টনেও তিনি হাবিলদার ছিলেন। আচ্ছা, তাহলে বলেন জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন নাকি পদ্মভূষণ উপাধি ভূষিত হন, কোনটা হয় বলেন? 2 এর সঠিক উত্তর কি? কোন তথ্যটি সঠিক নয় দেয়া আছে? আমাদের 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার। যারা যারা এখনো 3 এর অ্যান্সার দিচ্ছেন, 3 নাম্বার শেষ, 3 নাম্বার শেষ ভাই, আমরা যাচ্ছি 5 নাম্বারে। 5 নাম্বারের রাইট অ্যান্সার কি বলেন? এখনো 4 এর অ্যান্সার পাচ্ছি, এখনো আমরা 4 এর অ্যান্সার পাচ্ছি। 5 এর বিউপিতে দাওয়াত রইলো, আচ্ছা বাসায়ও দাওয়াত রইলো। ও মাই গড, ওকে, আমরা দাওয়াত গ্রহণ করলাম, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে একদিন। ওকে, সো 5 এর অ্যান্সারটা কি হবে বলেন তো? 5 এর অ্যান্সার, 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার পদ্মভূষণ 1960-এ লাভ করে। জগত্তারিণী লাভ করছে নাকি একটু চিন্তা করে দেখেন তো, জগত্তারিণী কি তিনি লাভ করেছে নাকি লাভ করেন নাই? জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন নাই। সুতরাং কোন তথ্যটি সঠিক না? সেটা হচ্ছে অপশন বি, জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে নাই। 5 এর অ্যান্সার হচ্ছে খ। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচে কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখেন? আবুল ফজল, আখতারুজ্জামান ইলিয়াস, আনিসুজ্জামান, অক্ষয় কুমার বড়াল। আচ্ছা, বুদ্ধির মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন, সরাসরি সম্পৃক্ত ছিলেন হচ্ছে, নেতৃত্ব দেয় হচ্ছে কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদ, কাজী আব্দুল ওদুদের কখনো প্রবন্ধ যদি পড়েন, তাহলে আপনারা যদি কখনো পাগল হয়ে যেতে চান, মানে আপনাদের যদি অনেক হতাশা কাজ করে মনে, আপনারা যদি পাগল হয়ে যেতে চান, তাহলে কাজী আব্দুল ওদুদের প্রবন্ধ পড়তে পারেন, ঠিক আছে। আচ্ছা, এভাবে কেন বললাম? কারণ কাজী আব্দুল
আব্দুল ওদুদের প্রবন্ধ আমরা পড়েছি, আমি পড়েছি। সুতরাং কাজী আব্দুল ওদুদের চিন্তা ভাবনা গুলো ছিল হচ্ছে ভীষণ দূরদর্শী, তিনি ভীষণ কঠিন ভাষায় দূরদর্শিতার সাথে তিনি তার কথার ভিতরে অন্যান্যদের কথার মাঝখানে আমরা অনেক হাস্য রসিকতা দেখি, সহজ সরল দেখি, বাট তিনি অনেক দূরদর্শী ভাবে হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং তার নেতৃত্ব দিয়েছিলেন। এই নামটা কিন্তু আপনাদের পড়ে রাখতে হবে। আচ্ছা, আর অপশন গুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আবুল ফজল। আবুল ফজল হচ্ছে সরাসরি ভাবে বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ গঠনে সরাসরি ভাবে ভূমিকা রাখেন। এর পরবর্তী প্রশ্ন, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কি উপন্যাস, ছোট গল্প, নাটক, কাব্য? রাইট অ্যান্সার কি হবে? প্রাগৈতিহাসিক। উনি ভালো থাকুক, আমিও ভালো থাকি আমার মতো। আচ্ছা ঠিক আছে, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কি উপন্যাস, ছোট গল্প, নাটক, কাব্য? রাইট অ্যান্সার কি হবে? প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক। 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? প্রাগৈতিহাসিক। 7-এর অ্যান্সার কি হবে? প্রাগৈতিহাসিক কি ধরনের রচনা? প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কি ধরনের একটা রচনা? আচ্ছা, এর মধ্যে একটু কমেন্ট করে জানাই দেন তো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম মানে বাবার দেয়া নাম কি ছিল? প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি ছিল? আচ্ছা মাশাআল্লাহ, আমরা অনেকগুলো ভুল উত্তর পেয়ে গেছি। অনেকে বলতেছে উপন্যাস, অনেকে বলতেছে নাটক, কিন্তু রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার কি হবে? প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা? রাইট অ্যান্সার কি হবে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন হচ্ছে প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, অনেকে বলছেন ছোট গল্প, অনেকে বলছেন নাটক। সঠিক উত্তর কোনটা ধরে নিব বলেন? সঠিক উত্তর কোনটা ধরে নিব বলেন? আচ্ছা, সো প্রাগৈতিহাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা ছোট গল্প। যারা এ আর সি বলেছেন তারা কান ধরে 5 বার আস্তাগফিরুল্লাহ বলেন, 5 বার, 5 বার আস্তাগফিরুল্লাহ বলে ফেলেন কান ধরে, কারণ প্রাগৈতিহাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? রেইনকোট গল্প, রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? রেইনকোট গল্পে আমরা কি দেখেছি দেখেন তো? রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক, তার শ্যালক মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল এবং এই মুক্তিযোদ্ধার রেইনকোট পরে সেই ভীতু টাইপের একটা মানুষ অত্যন্ত সাহসী হয়ে গেল। ভীতু একটা মানুষ সে কি করলো? সে একটা রেইনকোট পরলো। ভীতু একটা মানুষ সে কি পরলো? সে একটা রেইনকোট পরলো। এই রেইনকোটটা পরার ফলে এই ভীতু মানুষটা কি হয়ে গেল? সাহসী হয়ে গেল। এবং সেই প্রেক্ষাপটটা কি ছিল বলেন তো? এটা কোন শহরে তখন চলছিল রেইনকোট গল্পটা? রেইনকোট গল্পটা হচ্ছে ঢাকা শহরের একটা কাহিনী, যখন মুক্তিযুদ্ধের শেষের দিকে, যখন সবগুলো অঞ্চল প্রায় স্বাধীন, কিন্তু সবার শেষে কোন অঞ্চল স্বাধীন হয়েছে? ঢাকা। সুতরাং এই ঢাকা শহরের সেই সময়টাকে তুলে ধরা হয়েছে রেইনকোট গল্পের মাধ্যমে। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা জাল স্বপ্ন স্বপ্নের জাল। সো আখতারুজ্জামান ইলিয়াসের 1971 সালের মুক্তিযুদ্ধর পটভূমিতে নির্মিত হয়েছে রেইনকোট গল্পটি। ওকে, সো 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, গান গেয়ে তরি পেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে? কোন কবিতার লাইন? এর চেয়ে ইজি লাইন, ইজি প্রশ্ন কি আর হয়? দেখেন, গান গেয়ে তরি বেয়ে আসে। তরি মানি হচ্ছে আমাদের সিলেবাসে সোনার তরি। কিসের তরি? গোল্ড দ্বারা নির্মিত, আমাদের 24 ক্যারেটের গোল্ড, ঠিক আছে? 24 ক্যারেট, 24 ক্যারেটের সোনার তরি। সোনার তরি আমাদের সিলেবাসের সোনার তরি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আপনিও স্বাধীন হতে চান? আচ্ছা, আপনি যেই পরিমাণ বড় লোক, আপনি যদি অনেক অনেক বেশি টাকা কামাইতে চান, তাহলে আপনি আসলে স্বাধীন কখনোই হতে পারবেন না, কারণ আমাদের স্টুডেন্টরা আপনাকে কখনোই ছাড়তে চায় না। আপনি যেই সুন্দর করে বায়োলজি পড়ান, আমাদের বায়োলজি স্যার কিন্তু অলরেডি চলে আসছে, লিজেন্ড কেয়ারের বায়োলজি স্যার, ইউসিসির বায়োলজি স্যার, আমাদের অর্পণ ভাই স্বাধীন হতে চায়। আপনারাই বলেন, অর্পণ ভাইকে কি স্বাধীনতা দেয়া যায় নাকি দেয়া যায় না? আমরা অর্পণ ভাইকে কখনোই ছাড়বো না, তাই না? ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের 10 নাম্বার প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো
কিসের মাধ্যমে? পুরাণ, ইতিহাস, ঐতিহ্য সবগুলো। একটু দেখেন কাজী নজরুল ইসলাম নিজেকে ধ্বংস, নিজেকে সাইক্লোন, নিজেকে ঘূর্ণিঝড়, নিজেকে সব কঠিন কঠিন জিনিসের সাথে তুলনা দিয়েছে। এবং এই কঠিন জিনিসের তুলনা দিতে গিয়ে তিনি কখন পৌরাণিক দেবতার কথা বলেছেন, তিনি কখনো পৌরাণিক দেবতার অস্ত্র, কখনো তিনি নিজেই পৌরাণিক দেবতা, আবার কখনো তিনি ইতিহাসের বিখ্যাত বিখ্যাত জায়গা, বিখ্যাত ঘটনার তিনি উল্লেখযোগ্য একজন উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন। তিনি আমাদের ঐতিহ্যের একটা প্রতীক নিয়ে আসছে। সো তিনি সবগুলো থেকে আসলে আমাদেরকে বিদ্রোহী, সবগুলো বিদ্রোহী জায়গা থেকে তিনি নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছেন। সুতরাং সবগুলো উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি এত কঠিন, তিনি এত বিদ্রোহী কিসের জন্য? দুনিয়ার যত অন্যায় আছে, যত অন্যায় অপরাধ আছে সেগুলোর বিরুদ্ধে কবি হচ্ছে বিদ্রোহী। কবি ঘূর্ণিঝড়, কবি সাইক্লোন, কবি মহাধ্বংস। কিসের জন্য? কবি সব কঠিনদের জন্য। আর কবি মম এক হাতে রণতুর্য, আরেক হাতে বাঁকা বাঁশরি। তার মানে তিনি বুঝিয়েছেন তার মধ্যে স্ট্রং ভাবটাও আছে, তার মধ্যে কোমল ভাবটাও আছে, সফট কর্নারও আছে। কাদের প্রতি সফট কর্নার আছে? যত সব অত্যাচারী আছে, যারা হচ্ছে অত্যাচার সহ্য করেছেন তাদেরকে, তাদের বিরুদ্ধে হচ্ছে তিনি হচ্ছে অনেক বেশি হার্ট। আর যারা হচ্ছে নিপীড়িত মানুষ, সেই নিপীড়িত মানুষদের জন্য তারা, কবি হচ্ছে অনেক বেশি সফট, এটা বুঝাইছে। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের অলরেডি বিউপি ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচে কিন্তু ভর্তি পরীক্ষা চলছে, আমাদের ভর্তি চলছে, আমাদের ক্লাস হয়ে গেছে, 1-2টা করে 3টা করে ক্লাস হয়ে গেছে। সুতরাং যারা বিউপির জন্য আমাদের লিজেন কেয়ারে ক্লাস করতে চাচ্ছেন তাদেরকে আমাদের পেজে যোগাযোগ করতে বলবো। আর যারা 1 মাসের প্রিপারেশন নিতে চাচ্ছেন, অ্যাটলিস্ট আপনারা বিউপি বুস্টার বইটা আজই সংগ্রহ করে ফেলবেন যাদের কাছে নাই। ওকে, আচ্ছা, নজরুল কেমন জানি না, বাট আমি সাইক্লোন, আমি সদা সত্য। আচ্ছা, আমি সাইক্লোন, আমি সদা সত্য। আচ্ছা, আমিও ওই যে নজরুলের মতো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। আমি কঠিন, আমি হচ্ছে কঠিনও, এবং আমি একই সাথে হচ্ছে রণতুর্য, একই সাথে হচ্ছে সাইক্লোন, দুইটাই। আচ্ছা, যাই হোক, আমি কি আমি জানি না। আচ্ছা, কমপ্লিট। ওকে, আমরা দেখতে পাচ্ছি এরপরে আরেকটা কমেন্ট। ওকে, আমি সদা সত্য। অর্পণ ভাই পাম দিলেন, এত পাম দিয়েন না। ওকে, যে মোরে করিল পথের বিভাগী, এর পরের লাইন কি হবে? এর পরের লাইন কি হবে? যে মোরে করিল পথের বিভাগী, পরের লাইন কি হবে? দেখেন, এই পরের লাইনগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষায়, কারণ আমাদের ভর্তি পরীক্ষায় আগের লাইন পরের লাইন থেকে প্রশ্ন আসে, মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন আসে। সুতরাং এগুলো আমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। আপনাদের যেটা করতে হবে, কবিতা মুখস্থ করে ফেলতে হবে। অনেকেই বলতে পারেন যে আপু এখন কি বললেন আপনি, এটা কি বললেন, বাট এটাই সত্য, কবিতা মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে পথে পথে, পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে আমি ফিরি তার লাগি। রাইট আনসার হচ্ছে অপশন এ। এর পরবর্তী প্রশ্ন, পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম চরণটি কোন কবিতার প্রথম চরণ? কোন কবিতার প্রথম চরণ? 12 নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা, 4 মাসেই প্রস্তুতি হয় না, 30 দিনে কি প্রস্তুতি নিব? আচ্ছা দেখেন, মনে করেন 1 মাসে, আচ্ছা সবাই একটু বোর্ডে দেখেন, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল রাখেন। 4 মাসে অনেকের প্রস্তুতি হয় না, 30 দিনে কিভাবে প্রস্তুতি নিবেন? আচ্ছা, মনে করেন আপনি 1 মাসে, 1 মাস সমান সমান হচ্ছে 30 দিন। সো 30 দিনের মধ্যে আপনি মনে করেন 30 দিনের মধ্যে 20 দিন পড়েছেন হচ্ছে 2 ঘন্টা করে। তার মানে 20 দিনে আপনি কয় ঘন্টা পড়েছেন? 2 ঘন্টা করে হলে 20 দিনে আপনি কয় ঘন্টা পড়েছেন? 40 ঘন্টা পড়েছেন। ঠিক আছে, 2 ঘন্টা করে পড়ছেন, তার মানে 20 দিনে আপনি 40 ঘন্টা পড়েছেন। আর 10 দিনে আপনি মনে করেন 10 ঘন্টা পড়েছেন। ঠিক আছে, আপনি তাহলে 4 মাস মানে 1 মাসে হচ্ছে আপনি টোটাল 50 ঘন্টা পড়ছেন। 1 মাসে আপনি 50 ঘন্টা পড়ছেন। এখন কেউ যদি 10 দিনে যদি কেউ 50 ঘন্টা পড়ে, কেউ যদি 10 দিনে 50 ঘন্টা পড়ে, আপনি পড়ছেন 1 মাসে 50 ঘন্টা টোটাল। আর কেউ যদি 10 দিনেই 50 ঘন্টা পড়তে পারে, তাহলে দেখেন
তার কাছে 10 দিন কিসের সমান? 1 মাসের সমান। সুতরাং 10 দিন যদি 1 মাসের সমান হয় তাহলে 30 দিন কত মাসের সমান হয় বলেন তো? 30 দিন কত মাসের সময় হয়? 30 দিন হবে কত মাসের সময়? 3 মাসের সমান হবে। তার মানে দেখেন এখনো আপনাদের কাছে 3 মাসের মতো সময় আছে, হাতে সময় আছে এখনো। কত ঘন্টা? আপনি যদি এর চেয়েও বেশি পড়তে পারেন, এর চেয়েও 50 ঘন্টার চেয়েও বেশি পড়তে পারেন, তাহলে 30 দিন না, আপনার কাছে 30 দিনে কয় মাস সময় থাকে? 30 দিনে অ্যাকচুয়ালি আপনার কাছে সময় আছে 4 মাস। সুতরাং যে 4 মাসে পড়তে পারে নাই সে যদি ভালো মতো করে সময়টাকে এখন ইউটিলাইজ করে তাহলে তার কাছে এখনো 4 মাস সময় আছে। সুতরাং সময়টাকে কাজে লাগান। ওকে, 2 ঘন্টা পড়া হয় না আপু, আচ্ছা খুবই স্যাড। 2 ঘন্টা যে ভর্তি পরীক্ষায় পড়তে পারে না তার জন্য আসলে আর উপদেশ দেওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন আমরা 12 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। 12 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি। এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আবু জাফর ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কথাটি কেন বলেছেন? দেখেন, তার পূর্বপুরুষের পিঠে, তখন হচ্ছে পূর্বপুরুষের পিঠে চাবুক মারা হতো। পূর্বপুরুষের পিঠে কারা চাবুক মারতো? যারা শাসক ছিল। শাসকরা তাদের কৃতদাস বা দাসদেরকে চাবুক মেরে মেরে কাজ করাতো। সো আমাদের যে আমরা যে বাঙালি জাতি, আমাদের যে বাঙালি জাতির আগে আমাদের যে পূর্বপুরুষেরা ছিল তারা হচ্ছে দাস ছিল, কৃতদাস ছিল। কাদের? আমাদের যে ঔপনিবেশিক যুগ ছিল সেই ঔপনিবেশিক যুগে নানা শাসক গোষ্ঠী আমাদের দেশে এসেছে এবং তাদের কৃতদাস ছিল আমাদের পূর্বপুরুষেরা। সো তারা কৃতদাস ছিল, তাদের পিঠে চাবুক মেরে মেরে কাজ করানো হতো বলে সেই ক্ষতগুলো লাল ছিল এবং এই লালকে রক্ত জবার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং সঠিক উত্তর কি বলেন তো? সঠিক উত্তর ছিল তারা কৃতদাস ছিল। সঠিক উত্তর কি? তারা কৃতদাস ছিল। ওকে, সো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের 14 নাম্বার প্রশ্ন, সিরাজউদ্দৌলার মৃত্যুর সাথে সম্পর্কিত নিচের কোন তথ্যটি ঠিক? সিরাজউদ্দৌলার মৃত্যুর সাথে, সিরাজউদ্দৌলাকে কে মারছে বলেন তো? মোহাম্মদী বেগ, এবং 2রা জুলাই মারা হয়েছে। সুতরাং অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উচ্চারণ? ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ, ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ হচ্ছে নিচের কোনটি? 15 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলেন? পনেরো নাম্বার প্রশ্নের উত্তর নিচের কোনটি? 14 খ। আচ্ছা ওকে ফাইন, 14 খ আমরা জানি। 15 নাম্বার প্রশ্নে চলে গেছি। নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির উদাহরণ? ফলাযুক্ত সন্ধির উদাহরণ দেখেন এই সবগুলোর মধ্যে ফলাযুক্ত সন্ধির উদাহরণ হিসেবে আমরা কোনটাকে ধরে নিচ্ছি? অনু প্লাস এশন থাকলে অন্বেষণ, বফলা আছে অন্বেষণ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 16 নাম্বারে যাচ্ছি। 16 নাম্বার প্রশ্ন, আমাদের 16 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি আরবি ভাষার শব্দ? দোকান, খোদা, নামাজ। এগুলো দেখে আপনারা অনেকে এখন বলবেন আপু খোদা আরবি শব্দ, নামাজ আরবি শব্দ। আরে ভাই, খোদা যদি, নামাজ যদি আরবি শব্দ হয় তাহলে সালাত কোন ভাষার শব্দ বলেন তো? সালাত কোন ভাষার শব্দ? যদি খোদা আরবি ভাষা হয় তাহলে আল্লাহ কোন ভাষার শব্দ বলেন তো? আল্লাহ। তার মানে আল্লাহ এবং সালাত এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ এবং খোদা এবং নামাজ এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে আরবি ভাষার শব্দ হচ্ছে অপশন এ হালুয়া। অপশন এ হালুয়া হচ্ছে আমাদের আরবি ভাষার শব্দ। এরপরে যাচ্ছি আমাদের 18 নাম্বার প্রশ্ন, একবিংশ কি? একবিংশ হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ, কিন্তু সংখ্যাবাচক শব্দের মধ্যে অনেক ভাগ আছে তাই না? তারিখবাচক, পূরণবাচক, গণনাবাচক। বলেন তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি পূরণবাচক শব্দ। ওকে, এরপরে যাচ্ছি কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? কিসের ভেদে? কিসের ভেদে ক্রিয়ার কোনো রূপের পার্থক্য হয় না? যেমন কিসের ভেদে ক্রিয়ার কোনো রূপের পার্থক্য হয় না? 19 নাম্বার প্রশ্ন, কিসের ভেদে ক্রিয়ার কোনো রূপের পার্থক্য হয় না? যেমন আমি যদি বলি ক্রিয়ার রূপের পার্থক্য হয় না, যদি আমরা বলি যে আমি খেলাম,
আমি খেলাম, এই খেলামটা কি ক্রিয়া। আমি যদি বলি আমরা, আমি যদি বলি আমরা খেলাম, আমি খেলাম আমরা খেলাম, এই যে রূপের কোনো পার্থক্য হইলো না, এখানেও খেলাম এখানেও খেলাম, এখানে ছিল একজন এখানে ছিল অনেকজন, তার মানে বহু বচন এক বচন বহু বচন যেটাই হোক ক্রিয়ার কিন্তু কোনো পার্থক্য দেখা যায় নাই। সুতরাং বচন ভেদে এক বচন এবং বহু বচন বচন ভেদে ক্রিয়ার কোনো রূপের পার্থক্য হয় না। 20 নাম্বার প্রশ্ন, কোনগুলো তৎসম উপসর্গে গঠিত শব্দ নয়? কোনগুলো তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? গঠিত শব্দ নয়। আচ্ছা আমরা জানি যে কার, কার, দর, না এগুলো হচ্ছে তৎসম উপসর্গ না। কার, দর, না এগুলো হচ্ছে তৎসম উপসর্গ না। সুতরাং এগুলো হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপরে আমরা যে স্লাইডটা এসেছে সেটা হচ্ছে বিউপি বুস্টার বই। আপনাদের কার কার কাছে বিউপি বুস্টার নাই সেটা একটু কমেন্ট করে জানান তো। বিউপি বুস্টার বইয়ে আপনারা একই সাথে FASS এবং FSSS এর প্রিপারেশন নিতে পারবেন এবং এটার জন্য এই বইয়ে কি আছে দেখেন তো। এই বইয়ে আপনাদের বিউপির বিগত বছরের প্রশ্ন আসছে, রিয়েল প্রশ্ন ব্যাংক, মানে আপনি নির্ভুল উত্তর পাবেন সেই বইগুলোর মধ্যে এবং সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করে সাজেশন দেয়া আছে এবং আপনি সেটা শেষে নিজের প্রস্তুতিকে যাচাই করবার জন্য মডেল টেস্ট রয়েছে। সুতরাং বিউপি বুস্টার বইটা কিন্তু আপনাদের সংগ্রহে আজই করে নিতে হবে। আপনার কাছে নাই ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করে নেবেন। ওকে, সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্ন, সমুদ্র হিমাচল কোন সমাসের উদাহরণ? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সমুদ্র হিমাচল। দেখেন সমুদ্র হিমাচল, সমুদ্র পর্যন্ত সমুদ্র হিমাচল। আচ্ছা তাহলে এটা কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যাচ্ছি, নাট্য শব্দটা কোন ধাতু থেকে আসছে? নাট্য শব্দটা নট ধাতু থেকে আসছে। এখন নট এতেও আছে নট সিতেও আছে, বলেন তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, কারণ এখানে একটা হসন্ত চিহ্ন আছে এবং ধাতু শেষ করলে ধাতু যদি বলে তাহলে একটা হসন্ত চিহ্ন থাকবে অথবা একটা ধাতু মার্ক থাকবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী, মানান সই, এই সই কোন প্রত্যয় বলেন তো? এটা প্রতিবার পরীক্ষায় আসে। মানান সই, জুত সই, চলন সই, এই সই কোন ধরনের প্রত্যয়? এটা হচ্ছে বিদেশি প্রত্যয়। সই হচ্ছে বিদেশি প্রত্যয়। এরপর ছাত্র, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ? শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেনটা কোন ক্রিয়ার উদাহরণ? কোন ক্রিয়ার উদাহরণ? শিক্ষক ছাত্রকে বই দিলেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে বই দিলেন, এখানে যে দিলেন এই দিলেনটা কোন ক্রিয়ার উদাহরণ? 24 নাম্বার প্রশ্ন। 24 নাম্বার প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? ওকে, ভেরি গুড, মানান সই, জুত সই। তাহলে আমাদের 24 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেনটা কোন ক্রিয়ার উদাহরণ? আচ্ছা, সো আমরা জানি যে সকর্মক, সকর্মক এবং দ্বিকর্মকের, আচ্ছা অনেকে বলছেন যে 24, আচ্ছা 23-এর অ্যান্সার দিয়েছেন। ব্যাকরণে অনেক বেশি সমস্যা কি করবেন? আচ্ছা ব্যাকরণে অনেক বেশি সমস্যা থাকলে আগে ব্যাকরণের বেসিক ক্লিয়ার করবেন, আগে 9-10 এর বই পড়বেন, ব্যাকরণের 9-10 এর বাংলা ব্যাকরণের বইটা পড়বেন, বেসিক ক্লিয়ার করবেন, এরপর প্রশ্ন সমাধান করবেন, ঠিক আছে? আচ্ছা 24 নাম্বারের অ্যান্সার, 24 নাম্বারের অ্যান্সার শিক্ষক ছাত্রকে বই দিলেন। আচ্ছা কাকে বই দিয়েছে? ছাত্রকে বই দিয়েছে। তাহলে এখানে শিক্ষক ছাত্রকে বই দিয়েছে, কি দিয়েছে? বই দিয়েছে। তাহলে আমরা কয়টা নাউন পাই এখানে বলেন তো? এখানে কয়টা নাউন পাই? শিক্ষক ছাত্রকে বই দিয়েছে, তার মানে এখানে শিক্ষক হচ্ছে কর্তা, কাকে বই দিয়েছে? ছাত্রকে। তাহলে এটা একটা কর্ম, কি দিয়েছে? বই দিয়েছে। তার মানে দুইটা নাউন আমাদের এই লাইনে আছে এবং নাউন যদি দুইটা থাকে তাহলে সেটাকে নাউন মানে কি বলেন তো? নাউন মানে হচ্ছে কর্ম। বাংলা ব্যাকরণের নাউন মানে হচ্ছে কর্ম এবং ভার্ব মানে ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ভাব। তার মানে এখানে
দুইটা কর্ম আছে, এজন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো দ্বিকর্মক। দ্বিকর্মক, দুইটা আছে এর জন্য দ্বিকর্মক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। এখানে এই বই মানে কিন্তু আপনারা অনেকে মনে করতেছেন বিউপি বুস্টার বইটা, সত্য বই মিথ্যা বলিব না বিউপি বুস্টার বইটাকে অনেকে মনে করতে পারতেছেন, বাট এটা না। এখানে এই বই মানে হচ্ছে ছাড়া, সত্য ছাড়া মানে সত্যকে ছাড়া, অথবা সত্য বিনা মানে সত্যকে ছাড়া বা সত্যকে বাদ দিয়ে মিথ্যা বলবো না। এখানে বইটা কি, এখানে বইটা হচ্ছে একটা অনুসর্গ। ভেরি গুড। আচ্ছা, বইটা হচ্ছে একটা অনুসর্গ। ভেরি গুড। দহন শব্দের বিশেষণ কোনটা? বিশেষণ। দহন কি? দহন মানে হচ্ছে পোড়া, আর এই দহনটা কি? এই দহন হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে একটা নাউন। তাহলে এই বিশেষ্যর বিশেষণ রূপটা কোনটা? বিশেষণ, বিশেষণ রূপটা কোনটা? 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্ন, দহন শব্দের বিশেষণ কোনটা? এটা তো নাউন, বাট এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা? অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা? দহন মানে পোড়া, দহন, দাহ্য, দগ্ধ, দহনকারী, দহনীয়। রাইট অ্যান্সার কি হবে? 26 এর রাইট অ্যান্সার কি হবে? দহন এর বিশেষণ কোনটা? দহনের বিশেষণ কোনটা? দহনের বিশেষণ কোনটা? আচ্ছা, দহনের বিশেষণ হচ্ছে দাহ্য। আমরা অনেক সময় বলি না যে সাবধান, এটা হচ্ছে দাহ্য পদার্থ। তাহলে এটা কেমন পদার্থ? কেমন, যখন কেমন দিয়ে প্রশ্ন আসবে তখন সেটাকে আমরা কি পাবো অ্যান্সার হিসেবে? তখন আমরা সেটার অ্যান্সার হিসেবে পাবো হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। কেমন পদার্থ? দাহ্য পদার্থ। সো দহনের বিশেষণ ফর্মটা হচ্ছে দাহ্য। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, আমাদের একটি গল্প বলুন। এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি? আমাদের একটি গল্প বলুন, আমাদের একটি গল্প বলুন। তাহলে গল্প বলবে এটাকে, আমাদের একটি গল্প বলুন। গল্পটা কে বলবে? যে বলবে সে এখানে কর্তা, কিন্তু আমাদেরকে বলবে। কর্তা কি কাকে বলবে? কর্তা কাকে বলবে? আমাদেরকে বলবে। তাহলে এখানে আমাদেরটা কোন কারক? আমাদেরটা কোন কারক? আমাদেরটা কোন কারক? আমাদের একটা গল্প বলুন। এখানে অনেকেই বলবেন যে আপু আমাদের তো তাহলে কর্তা। কর্তা, কর্তা হচ্ছে যে কাজ করে, কর্তা হচ্ছে যে কাজ করবে, যে কাজ করবে সে হচ্ছে কর্তা। তাহলে গল্পটা কে বলবে? আমাদের গল্প বলুন। তাহলে আমাদের কি এখানে কোনো কাজ করতেছে না, আমাদেরকে যে গল্প বলবে সে এখানের কর্তা। তার মানে গল্পটা কাকে বলবে? আমাদের বলবে। তাহলে এই আমাদেরটা কি? আমাদের হচ্ছে কর্ম। তাহলে কর্মে এটা কি বিভক্তি? এটা হচ্ছে কর্মে ষষ্ঠী বিভক্তি। এটা হচ্ছে কর্মে ষষ্ঠী বিভক্তি। ওকে, এবার যাচ্ছি 28 নাম্বার প্রশ্ন। তিনি এলেন, দেখলেন এবং চলে গেলেন, এটা কোন জাতীয় বাক্য? আচ্ছা, প্রথম খণ্ডবাক্য, প্রথম যে খণ্ডবাক্য তিনি এলেন, কমা, দেখলেন এবং চলে গেলেন। তাহলে প্রথম খণ্ডবাক্য হচ্ছে তিনি এলেন। তিনি এলেন, এই তিনি এলেন প্রথম খণ্ডবাক্যর পরে আমরা একটা দাড়ি দিব। কি দিব? একটা দাড়ি দিব। দাড়ি দেওয়ার পরে যদি এটা একটা স্বাধীন বাক্য হয়, যদি এটা একটা স্বাধীন বাক্য হয়, প্রথম খণ্ডবাক্যের পরে যদি দাড়ি দিয়ে একটা স্বাধীন বাক্য পাই, তাহলে পুরো বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। ঠিক আছে? আর যদি প্রথম খণ্ডবাক্যের পরে দাড়ি দেওয়ার পর এটা যদি স্বাধীন বাক্য না হয়, তাহলে পুরোটাকে আমরা বলবো জটিল বাক্য। ওকে, তাহলে তিনি এলেন, এটা কি স্বাধীন বাক্য হয়েছে? অবভিয়াসলি হয়েছে। তিনি এলেন, শেষ, কথা শেষ। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারি? একটা যৌগিক বাক্য বলতে পারি। ওকে, এরপরে আমরা যাচ্ছি সেমিকোলনের বিরতি কাল কতক্ষণ। আমরা একটা ছন্দ পড়েছিলাম, কার কার মনে আছে বলেন তো? কার কার মনে আছে? হাইব্রা থামে না। হাইব্রা কি করে? থামে না। এই হাইব্রাতে কি আছে? হাইফেন ইলেক চিহ্ন ব্র্যাকেট, হাইফেন ইলেক চিহ্ন ব্র্যাকেট। আর আরেকটা কি পড়েছিলাম? ড্যাকো দা বিজি 1 সেকেন্ড। ড্যাকো দা বিজি, ড্যাকো দা বিজি কত সেকেন্ড? 1 সেকেন্ড। ড্যাকো দা বিজি কয় সেকেন্ড? ড্যাকো দা বিজি হচ্ছে 1 সেকেন্ড। তার মানে ড্যাশ, কোলন, দাড়ি, বিস্ময় সূচক চিহ্ন এবং জিজ্ঞাসা সূচক চিহ্ন। ড্যাকো দা বিজি 1 সেকেন্ড, তার মানে ড্যাশ, কোলন, দাড়ি, বিস্ময় সূচক চিহ্ন, জিজ্ঞাসা সূচক চিহ্ন। এই যদি 5টা জিনিস থাকে, এই 5টা জিনিসে কতক্ষণ থামবো? 1 সেকেন্ড। আর হাইফেন ইলেক চিহ্ন ব্র্যাকেট, এই 3টা থাকলে থামার প্রয়োজন নাই। আর কমা বললে, কমা
কমা যদি বলে তাহলে কমা বললে কতক্ষণ থাকবো, এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। আর সেমিকোলন যদি থাকে, সেমিকোলন যদি থাকে তাহলে কতক্ষণ থামবো, এক বলার দ্বিগুণ সময়। তার মানে সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ, এক বলার দ্বিগুণ সময়। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের লাস্ট প্রশ্ন, 30 নাম্বার প্রশ্ন। নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? সমুদ্রের সমার্থক শব্দ অর্ণব, সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে জলধি, সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে জলনিধি, পারাবার হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, বারিধিও হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, বারিধি, পারাবার, অর্ণব এগুলো হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। এরপরে হচ্ছে রত্নাকর, সাগর, সিন্ধুর এগুলো হচ্ছে আমাদের সমুদ্রের সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে সমুদ্রের সমার্থক শব্দ নয় কোনটা হবে? নয়, সমুদ্রের সমার্থক শব্দ নয় কোনটা? দেখা যাক রাইট অ্যান্সার কি আসে। সমুদ্রের সমার্থক শব্দ নয় কোনটা? নিচের কোনটি সমুদ্র এর সমার্থক শব্দ নয়? 30 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি আসে? 30 নাম্বার প্রশ্নের অ্যান্সার ভেরি গুড, পাদ্দারও হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, কিন্তু প্রবাহিনী, এই প্রবাহিনী মানে কি? প্রবাহিনী মানে নদী। সুতরাং আমাদের রাইট অ্যান্সার কি? সুতরাং আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সমুদ্র এর সমার্থক শব্দ নয় হচ্ছে প্রবাহিনী। প্রবাহিনী মানে হচ্ছে নদী। ওকে, সো এই ছিল আমাদের আজকে 30টা প্রশ্ন, সাথে আমাদের বিউপির প্রশ্ন, টপিক অ্যানালাইসিস। সো আমাদের এই প্রশ্ন 30টা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করলাম, এবং সেই সাথে আমরা দেখে নিলাম যে বিউপিতে কোন কোন টপিক থেকে আমাদের বাংলা পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে এবং বাংলার জন্য কোন টপিকগুলো আমাদের বিউপির জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের আজকের ক্লাসটা আশা করি আপনাদের সবার জন্য একটু হেল্পফুল ছিল, একটু না অনেক বেশি হেল্পফুল ছিল। সুতরাং আপনাদের সবাইকে আজকের ক্লাসে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি ফাতিন ইশরাক মিম আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকেন এবং পড়াশোনা করতে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ।